আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা আলোচনা করব। বিষয়টি হলো মাদ্রাসার ছাত্রী, 11 বছর বয়সের একজন কিশোরী, অন্তঃসত্ত্বা, 6 মাসের অন্তঃসত্ত্বা। এই মহিলা মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়াতে এটাকে সোশ্যাল মিডিয়া সহ ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া সকল জায়গায় খবর প্রচার করা হচ্ছে যে এই মহিলা মাদ্রাসার এই ছাত্রীকে মাদ্রাসার শিক্ষক মুহতামিম তাকে জোরপূর্বকভাবে হোক আর যেভাবেই হোক তার সাথে এই অনৈতিক কাজ করেছে। এরকম একটি ঘটনা আমরা আজ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো মন চাচ্ছিল যে এই বিষয়ে কিছু কথা উপস্থাপন করব, কিছু কথা উত্তোলন করব। তো আমরা ইতিমধ্যে একটা ভিডিও কিন্তু অলরেডি দেখেছি, যাকে কেন্দ্র করে অপবাদ ছড়ানো হচ্ছে বা যাকে কেন্দ্র করে সংবাদ মিডিয়ায় প্রচারণা করা হচ্ছে। তিনি হলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার একটা মহিলা মাদ্রাসার একজন শিক্ষক। তো তিনি ভিডিও কনফারেন্স অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সরাসরি লাইভ ভিডিওতে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, এই অভিযোগের বিরুদ্ধে তিনি কিন্তু অলরেডি জোরালোভাবে প্রতিবাদ করেছে। এমনকি তিনি আরও বলেছেন যে আমার উপর যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। আর যেই মহিলাটার অন্তঃসত্ত্বা হয়েছে সেই মহিলাটাকে খুব দ্রুত ডিএনএ টেস্ট করা হোক। ডিএনএ টেস্ট করার পরে তারপরে এই যুক্তিটা আসলে অপরাধীকে, এই যে মহিলা মাদ্রাসার যিনি মুহতামিম তার দাবি হলো যে মহিলাটার ডিএনএ টেস্ট করা হোক। টেস্ট করলেই সত্যটা বেরিয়ে আসবে আসলে মূলত এই ধর্ষিতা কে, মানে অর্থাৎ অনৈতিক কাজটা কে করেছে এই ছোট্ট কিশোরীর সাথে, তখন সত্যটা প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এনার বক্তব্য আমরা শুনেছি। এখন মূল বিষয়টা হলো যে সোশ্যাল মিডিয়াতে তো একটা গুজব ছড়ছে, কারণ বাংলাদেশের মানুষ হলো গুজবে বিশ্বাসী। কোনো একটা কথা যদি প্রচারণা হয়, ওই কথাটা কানে আসা মাত্রই সেও আবার প্রচার করে দেয়। বিষয়টা কিন্তু এরকম, সত্য মিথ্যে যাচাই করার কোনো সুযোগ নেই। আর আমরা এই কথাটা বিশ্বাস করি হাদিসের বরাত দিয়ে, যে একজন ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট যে ব্যক্তি কোনো কিছু শুনল এবং হুবহুব সেইটা মানুষের কাছে প্রচার করলো, এটি তার জন্য মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ এখানে কিন্তু আপনি আবার নেগেটিভ সেন্সে নেবেন না যে আমি তো কোরআন হাদিসের কথা শুনলাম, তাহলে এটা যদি হুবহু প্রচার করি তাহলে কি মৃত্যু হবো? না, সে বিষয় না। অর্থাৎ এখানে কোনো প্রকারের তথ্য উপাত্ত কোনো ব্যক্তির সম্বন্ধে যখন কোনো ন্যারেটিভ, কোনো চিন্তা, ন্যারেটিভ কোনো তথ্য যখন মানুষের কাছে প্রচার করা হয়, ঠিক সেইটাই হুবহু মানুষের কাছে পৌঁছালে তখন মৃত্যু হিসেবে সাব্যস্ত হয়ে যায়। এবার আসুন মূল বিষয়টা হলো, এখন ইলেকট্রিক মিডিয়া সহ প্রিন্টিং মিডিয়া এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখতে পাচ্ছি, এখন মাদ্রাসার উপরে ব্যাপক আকারে একটা ষড়যন্ত্র। অর্থাৎ এই ছোট্ট একটা ঘটনাকে, এই ঘটনাটা আসলে মূলত মাদ্রাসার শিক্ষকই করলো নাকি অন্য কেউ করেছে, এটাকে তারা বড় আকার ধারণ করে মহিলা মাদ্রাসাটিকে গভীর একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে। আমরা কিন্তু এটা মানে পর্যালোচনা করে আমরা কিন্তু এই রেজাল্টটা পেয়েছি। মাদ্রাসার এমন একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার পক্ষে আমরা নয়, দোষী যেই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। এবং
যাতে নিরাপত্তার সাথে নেক্সট টাইমে যেন এরকম দুর্ঘটনা ঘটতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু এই অপরাধের পক্ষে কথা বলতেছি না, অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু আমরা প্রাইমারি স্কুলের ঘটনা অসংখ্য দেখেছি, ক্লাস 3-4 মানে সবেমাত্র 7-8 বছর বয়স হয়েছে এরকম কিশোরীর সাথেও কিন্তু অনৈতিক কাজ হয়েছে। মিডিয়া কিন্তু এত পাগল হয়নি, হলুদ মিডিয়াগুলো এত পাগল হয়নি। আবার এই যে আপনার ছোট্ট ছোট্ট শিশুদের সাথে অনৈতিক কাজ করা হচ্ছে হাই স্কুল কলেজে, মানে যেটা অহরহ। মিডিয়া কিন্তু এই বিষয় নিয়ে কখনো এত সরগোল নয়, মিডিয়া এত প্রচার করেই না। দেখেন যেভাবে এই যে ছোট্ট কিশোরী, এই ছোট্ট কিশোরীর সাথে যে অনৈতিক কাজ করা হয়েছে এইটাকে কেন্দ্র করে দেখেন সোশ্যাল মিডিয়া কিন্তু গরম, এমনকি সংবাদ টেলিভিশন পর্যন্ত খবর পৌঁছে গেছে। এই মাদ্রাসার কেন হলো, কী জন্য হলো, মাদ্রাসার এত প্রচার প্রচারণা হলো কেন? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা ইসলামটাকে যত তাড়াতাড়ি পারি দাবায় দিতে, এটা হলো আমাদের পরিকল্পনা। মেয়েটি অসুস্থ, অর্থাৎ আমরা কিছু তথ্য শুনেছি, সরাসরি মেয়ের মুখ থেকে কিন্তু আমরা শুনিনি, বা যেই মেয়ের পক্ষের অভিভাবক মেয়ের মা তার মুখ থেকে আমরা কোনো কথা শুনিনি এখন পর্যন্ত, মিডিয়াতে এখনও তার মুখ আমরা দেখতে পাইনি। কিন্তু আল্ট্রাসাউন্ডও যেখানে করা হয়েছে, অর্থাৎ যেই গাইনি ডাক্তার, অর্থাৎ যেই মহিলা, যেই ডাক্তার আল্ট্রাসাউন্ড করছে, আমরা তার একটা ভিডিও ফুটেজ দেখেছি। সে বলছে যে মেয়েকে আমি জিজ্ঞাসাবাদ করেছি যে তোমার এই কাজটা হলো কীভাবে, কেমনে হলো? শুধু মেয়ে বলছে হুজুর, মেয়ে বলছে হুজুর, এই শব্দটা নাকি 2 বার বলছে। তাই 2 বার বলছে, 2 বার বলার কারণে এখন এই ডাক্তার সে এখন সাংবাদিকদের প্রশ্নের জবাব বলছে যে এই কাজটা করছে মাদ্রাসার হুজুর। এখন প্রশ্ন হলো আমার যে মেয়েটা আসলে আদৌ সত্য বলছে কিনা। সিসিটিভি, যেহেতু ডাক্তার তার চেম্বারে নিশ্চয়ই সিসিটিভি আছে, সিসিটিভি চেক করা হোক, সিসিটিভি চেক করে সঠিক তথ্যটা প্রচার করা হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিসিটিভির কোনো পাত্তাই নেই, সিসিটিভির কোনো সংবাদ বা ওই ফুটেজটা এখনও কিন্তু মিডিয়ায় আসে নাই। অথচ এই মহিলা ডাক্তার কিন্তু একজন মাদ্রাসার হুজুরের নাম বলল। বড় আফসোসের বিষয়, হুজুর আবার রাত্রিতে ফেসবুক লাইভে এসে সরাসরি তার পুরো ডিটেলস খুলে বলল। এখন হুজুরের মুখ থেকে যে কথাটা শোনা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে যে এই অভিযুক্ত আসামি অন্য কেউ হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে অন্য কেউ হতে পারে, হয়তোবা হুজুর নিজের সত্যটাকে গোপন রাখার জন্য হয়তোবা সে ফেসবুকে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে নিজের দোষটাকে আড়াল করার চেষ্টা করতেছে। আমরা কিন্তু মানে শিওর না, আনশিওর, মানে আমরা কনফিউজড আসলে ঘটনাটা কোনটা। তবে হ্যাঁ, এই যে আলেম তিনি যে কথাটা বলছেন যে ডিএনএ টেস্ট করেন আসলে সন্তানটা কার। এখন প্রশ্ন হলো ডিএনএ টেস্ট করলে তাহলে তো যাকে যাকে টার্গেট করা হবে, যাকে যাকে সন্দেহ করা হবে তার কাছ থেকে ডিএনএ টেস্ট করা হবে, ম্যাচিং করা হবে, তাহলে কিন্তু সত্যটা উদ্ঘাটন হয়ে যাবে, সত্যটা বের হয়ে যাবে। আমাদের কথা হলো বিচার হতে হবে স্বচ্ছ, দোষী সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। ভাই এত আমরা একটা কথা বলি, ইসলামকে নিয়ে তাদেরই গা জ্বলে যারা ইসলাম সহ্য করতে পারে না। নামের আগে শব্দটা শুনলে মনে হয় যে একজন মুসলিম, কিন্তু আদৌ সে মুসলিম না, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা সত্য যাচাই করি, সত্য প্রচার করি, মিথ্যা থেকে দূরে থাকি, তথ্যপত্র যাই আসুক সেটাকে জাস্টিফাই করে মানুষের সামনে আমরা উপস্থাপন করি। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তারা বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা
অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আহ এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলোই বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।